প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে আমি দেবনারায়ণ রায় সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছো, আমিও আছি। আজকের আলোচিত বিষয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কীভাবে করা হয় বা নির্ণয় করা হয় সে সম্পর্কে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা জানি ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কি বললাম? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেন শব্দের অর্থে আবিধানিক অর্থ আসছে আমাদের জুড়ে দেওয়া প্রশ্ন বা প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে কার সাথে জড়বো, কিভাবে জড়বো, কোনটা কীরকম হবে ইত্যাদি বিষয় সম্পর্কে যদি আমরা জানতে বা বুঝতে না পারি, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানা বা বোঝা আদৌ সম্ভব না। তাহলে এসো আমরা জুড়ে দেওয়া প্রশ্নটাই বুঝে নিই। ধরো বলল কেউ একজন, মামুন reads newspaper. মামুন রিডস নিউজপেপার, এটা একটা সেন্টেন্স বা স্টেটমেন্ট। এটি একটি সেন্টেন্স বা আমরা স্টেটমেন্ট ধরি। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাই ট্যাগ কোশ্চেন। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক বাক্য বা অংশ বা প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে আমরা বলি ট্যাগ কোশ্চেন। তাহলে এটা আমাদের একটা সেন্টেন্স। তাহলে এর আমাদের উত্তরটা কি হলো? ডাজন্ট হি। আমাদের জানার বিষয় আছে যে এই ডাজন্ট হি কিভাবে হলো। ডাজন্ট হি কিভাবে হলো এটাই আমাদের জানার বিষয়, শেখার বিষয়, বোঝার বিষয়। তাহলে আমরা ফের আবার গোড়া থেকে আসি। ট্যাগ কোশ্চেন অর্থাৎ অনুগামী প্রশ্ন বা জুড়ে দেওয়া প্রশ্ন। একটা স্টেটমেন্টের পিছন দিকে আর একটা তারই অনুসরণ করে তাকে সমর্থন দেওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য বা বক্তা শ্রোতার নিকট থেকে সমর্থন আশা করার জন্য বা সমর্থন পাওয়ার জন্য তিনি যে প্রশ্নটা করেন তাকে আমরা বলি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের আমাদের টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা আবশ্যক। টেন্স সম্পর্কে ধারণা থাকা আমাদের আবশ্যক। কারণ আমাদের কোন সেন্টেন্সটা পাস্ট টেন্সে, কোন সেন্টেন্সটা ফিউচার টেন্সে, কোন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, এগুলো জানতে না পারলে আমরা অপারেটর বা অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া ডাজ, ডু, ডিড, অট, শুড,
উড, শ্যাল ইত্যাদিগুলো আমরা নির্ণয় করতে অক্ষম হব। যেমন দেখো এখানে লেখা আছে মামুন রিডস নিউজ পেপার, এখানে ডাজ নট হলো। সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেন্টেন্সটা আছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার অক্সিলারি ভার্ব হয় ডাজ। সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার অক্সিলারি ভার্ব আসে ডাজ। যেহেতু সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সটা হা বোধক বা হা সূচক বাক্য প্রকাশ করে। এখানে বলা আছে মামুন রিডস নিউজ পেপার, মামুন সংবাদপত্র পড়ে, অতএব হাতে রয়েছে। এই হ্যাতে থাকার কারণে এটা আমাদের নট হবে। অর্থাৎ ট্যাগসনের নিয়ম অনুসারে স্টেটমেন্ট বা সেন্টেন্সের অংশ যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভে। এটা যদি আমাদের নেগেটিভে হয়, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভে। এইবার মামুন একজন ব্যক্তি, প্রবান নাউন। তাহলে প্রবান নাউনের প্রোনাউন দুইটা, হি আর শি, আরও আছে অবশ্য, আমরা এখানে সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা করি। হি আর শি, যদি ছেলে হয় তাহলে শি নাকি হি? না, যদি ছেলে হয় তাহলে হি, যদি মেয়ে হয় তাহলে শি। তাহলে মামুন আমরা নাম শুনে বুঝতে পারছি এটা ছেলের নাম, তাহলে আমরা এখানে হি। কিন্তু ডাজ নটকে সংক্ষেপে আমরা লিখি DOES অ্যাপোস্ট্রফি কমা নট। এখন আর যেহেতু এটা প্রশ্নবোধক, সেই জন্য এখানে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আবার দেখো মামুন রিডস নিউজ পেপার, মামুন সংবাদপত্র পড়ে। তাহলে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন নির্ণয় করব, আমাদের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কি সাবজেক্ট আর ভার্ব। এক্সটেনশন বা অবজেক্টে কি আছে সেটা আমাদের না খেয়াল করলেও চলবে। এবং 2 নম্বরে আমাদের খেয়াল করতে হবে এটা কোন টেন্সের আওতায় পড়ছে, কারণ টেন্সের আওতায় না পড়লে, বুঝতে না পারলে আমরা এখান থেকে অক্সিলারি ভার্বগুলো বের করতে পারবো না, যেগুলোকে ট্যাগ কোয়েশ্চেনের ভাষায় বলা হয় অপারেটর। তাহলে আমরা যখন এখান থেকে অক্সিলারি ভার্ব বের করতে পারবো না, তাহলে আমরা অনায়াসে এখানে ডু হবে না ডিড হবে, ডিড হবে, ডু হবে না ডিড হবে না ডাজ হবে, এটা আমরা সহজে বুঝতে পারবো না। সেই জন্য আমাদের এখানে অবশ্যই টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা থাকা আবশ্যক। তাহলে মামুন রিডস নিউজ পেপার, সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হবে ডাজ। যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হবে ডু। সেই হিসেবে দেখাচ্ছে আমাদের এখানে আসলো ডাজ। সেন্টেন্সটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে আসলো নট। মামুনের হি, সব মিলে আমাদের হলো ডাজ নট হি। যদি এমন হয় they read newspaper, they read newspaper, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু সাবজেক্ট হচ্ছে কি আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমাদের কি আসতে পারে? তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমাদের অক্সিলারি ভার্ব আসছে ডু, নিয়ে আসলাম। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে নিয়ে আসলাম নট। এখন এখানে তোমার প্রোনাউন রয়েছে, এখানে প্রোনাউন আছে,
এখানে যখন প্রোনাউন আছে তখন তো আমাদের আর প্রোনাউন তৈরি করার প্রয়োজন নেই। অতএব এই দে সব মিলিয়ে লাস্টে নট অফ এক্সক্লেমেশন চিহ্ন, এই ডু নটটাকে সংক্ষেপে করে দেবা ডোন্ট। তাহলে আমরা এখন অনায়াসে বলতে পারি আমরা কেন টেন্স জানব। 2 নম্বর, গঠনের নিয়ম। গঠনের নিয়ম আমাদের জানতে হবে। সাবজেক্টের নাউন প্রোনাউন হবে। সাবজেক্টের নাউন প্রোনাউন হবে। অক্সিলারি ভার্ব বা অপারেটর, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্টের নাউন প্রোনাউন হবে। তারপরে নট অফ এক্সক্লেমেশন। এখন সাবজেক্টে যদি প্রোনাউন থাকে তাহলে আর আমাদের প্রোনাউন প্রয়োজন নেই। এখন আমরা the bird sings a song, একটা সেন্টেন্স দিয়ে বলা হলো যে তুমি ট্যাগ কোয়েশ্চেন করো। আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে যে সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। কেমন? আমাদের লিখতে হবে দি বার্ড sings a song। অবশ্যই কমা দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে। তারপরে ট্যাগ কোশ্চেন বসাতে হবে আমাদের এই জায়গাটায়। দ্য বার্ড সিংস এ সং, নিয়মে বলা হচ্ছে সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে। দেখো এখানে এই সেন্টেন্সটা আমরা কোনো রকম পরিবর্তন করিনি, দিয়ে তারপরে কমা হবে, কমা বসালাম। এইবার আমাদের অ্যান্সার আসবে, সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ, যেটা আগের নিয়মে লেখা হলো অক্সিলারি ভার্ব। প্রথমে কি আসবে? অক্সিলারি ভার্ব। তাহলে এর অক্সিলারি ভার্ব কি? দেখো আমাদের পুরো সেন্টেন্সটা থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হয় তাহলে আমাদের সাবজেক্ট থার্ড পারসন, এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি, আই, অর্থাৎ কর্তা, ফার্স্ট পারসন। হি,
ইউ অর্থাৎ তুমি, সেকেন্ড পারসন। আর বাদ বাকি যা আছে সব থার্ড পারসন। যার মধ্যে আমি আছি সেটাই ফার্স্ট পারসন, যেমন উই, আমরা, আমি যোগ ওরা, তাহলে এর মধ্যে আই আছে, অতএব ওটা আমাদের ফার্স্ট পারসন। মি, আমাকে, তাহলে আমাকে বোঝাচ্ছে, ওটা ফার্স্ট পারসন। তাহলে আমাদের এখানে দেখো আইও নেই, ইউ নেই, তাহলে এটা কি? দি বার্ড, এটা থার্ড পারসন, এটা থার্ড পারসন। সেন্টেন্সটা, ভার্বটা বর্তমানকে নির্দেশ করছে সাধারণভাবে। বর্তমানের কালের কোনো কাজ যদি সাধারণভাবে নির্দেশ করে বা বোঝায়, অর্থাৎ ক্রিয়াপদ যদি বর্তমানকালে সাধারণ কর্মকে বোঝায়, তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অতএব তাহলে আমাদের এটার তাহলে থার্ড পারসনের পরিবর্তনে কি হবে? এটা হবে ইট, কারণ এরা পাখি। শুধুমাত্র মানুষের বেলায় হি হবে, অন্যান্য প্রাণীর বেলায়, পশু পাখি অর্থাৎ ইতর শ্রেণীর প্রাণীর বেলায় সবই আমরা ইট প্রোনাউন বসাই। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাহলে কি হবে আমাদের? নট। তাহলে সব মিলে আমাদের কি আসা যায়? ডাজ নট ইট। দ্য বার্ড সিংস এ সং, ট্যাগ কোয়েশ্চেন হবে ডাজ নট ইট। চলো আমরা এবার একটু অন্য টেন্সে সহায়তা করি, আলোচনা করি। আমরা অন্য টেন্স নিয়ে বা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। এটাই অপারেটর ছিল না, অপারেটর আমাদের বের করে নিতে হয়েছে। এবার যদি এরকম থাকে, রানা উইল গো টু স্কুল, বলল এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেনে পরিণত করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এটা কোন টেন্স। এখন যদি আমাদের অক্সিলারি ভার্ব বা অপারেটর দেওয়া থাকে, তাহলে আমাদের ওটা একটু মাথায় না রাখলেও হয়, আমরা সহজেই ধরে নিতে পারি এটা কোন দিকে যাব। যখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ডু, ডিড, ডাজ ইত্যাদি নির্ণয় করতে হবে, তখন অবশ্যই আমাদের সেই টেন্স সম্পর্কে ধারণা, কারণ সেন্টেন্সটাকে যদি আমি মার্কিং করতে না পারি এটা বা সিলেকশন করতে না পারি এটা কোন টেন্সের ভিতরে যাবে, তাতে আমি ডু, ডিড, ডাজ নির্ধারণ করতে পারছি না। আর যখন ডু, ডিড, ডাজ নির্ধারণ করতে পারছি না, তখন দেখা যাচ্ছে আমার অবশ্যই সেখানে ভুল হবে। দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের, তাহলে আমাদের সাবজেক্ট আছে রানা আর উইল। তাহলে এটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসবো উইল, তারপর সেন্টেন্স স্টাইলে নট, এবার রানা, হি। তাহলে দেখো আমাদের এখানে অক্সিলারি ভার্ব বের করতে হয়নি, আমাদের এখানে অক্সিলারি ভার্ব উইল রয়েছে, অতএব এর অপারেটর হলো উইল, নট হি। তাহলে আমাদের এর ট্যাগ কোশ্চেনটা হবে কি? উইল নট হি।
দেখো দে ওয়েন্ট স্কুল বললো, এটাকে আমাদের ট্র্যাক কোয়েশ্চেন করতে হবে। এখানে শ্যাল, উইল, ডু, ডিড, ডাজ কোনো কিছুই নেই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের অপারেটর বের করতে হবে। সাবজেক্ট আমাদের দিয়ে দেওয়া আছে, তাদের প্রোনাউন, তাহলে আমার সাবজেক্টের নাউনের প্রোনাউন করতে হবে না। যদি সাবজেক্টের নাউন থাকে যেমন রহিম, করিম, ডগ, বেবি, গোল্ড ইত্যাদি, তাহলে সেগুলোকে আমাদের প্রোনাউন বের করতে হবে, যেমন হি, শি, ইট, দিস ইত্যাদিগুলো আমাদের আসতে পারে। তাহলে এখানে যখন দেয়া আছে, এবার ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে গিয়েছিল মানে কি? তার ক্রিয়াটা নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ যাওয়ার কাজটা শেষ হয়েছে। তাহলে যে কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু ফল বিদ্যমান নেই, অর্থাৎ ফল অতীত হয়ে গিয়েছে, সেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনাইট টেন্স। সেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও যদি ফল বিদ্যমান থাকে, তা বর্তমানের অনুরূপ, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফল বিদ্যমান থাকে, আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের ফল অতীত হয়ে যায়। অর্থাৎ তাহারা বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে তাহারা যখন বিদ্যালয়ে গিয়েছিল, যার কাজটা শেষ হয়ে গিয়েছে, অতএব এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। বিশেষভাবে নির্ভর করে টাইম আর ক্রিয়াপদের উপর। যদি বিশেষভাবে আমরা খেয়াল করতে পারি, বিশ্লেষণ করি, আমরা খুব সহজেই বের করতে পারি এটা কোন টেন্স। যেমন সে গতকাল, গতকাল মানে কি? যে কাল চলে গিয়েছে, অর্থাৎ গত হয়েছে, অর্থাৎ সেটা শেষই হয়ে গিয়ে, অর্থাৎ সেটা আমাদের পাস্ট টেন্স। গতকালের সমস্ত কাজকর্মগুলোই আমরা ল দিয়ে, মো দিয়ে ইত্যাদি দিয়ে বুঝাই। যেমন গিয়েছিলেন, গিয়েছিলাম, খেয়েছিলেন, গিয়েছিল ইত্যাদি। সাধারণ দৃষ্টিতে বলা হয় যে ল, মো, দন্ত ন ইত্যাদি যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা বলি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কিন্তু ওটা হচ্ছে আমাদের সাধারণ বোঝানোর নির্দেশ। আমরা সরাসরিভাবে খেয়াল রাখবো, যদি ক্রিয়াপদ এবং সময়, যদি ক্রিয়াপদ এবং সময়, অবশ্য ক্রিয়াপদ সময়ের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়, সেই হিসেবে আমরা বেশিরভাগ খেয়াল দেবো আমাদের টাইমের উপর। কিন্তু আমাদের এখানে কোনো টাইম উল্লেখ নেই। টাইম উল্লেখ না থাকার কারণে আমরা এখানে ক্রিয়াপদের দিকে আসি। দে ওয়েন্ট স্কুল, তাহারা বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে গিয়েছিল মানে কি? তাদের যাওয়া কাজটা শেষ হয়ে গেছে, অতএব এটা আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত নেই, অতএব কন্টিনিউয়াস হবে না। যেহেতু হ্যাড যুক্ত হয়ে ভার্ব পাস্ট পার্টিসিপল নেই, তাহলে হবে না। এখানে যেহেতু ভার্বটা হ্যাভ হ্যান্ড যুক্ত নেই, আবার কন্টিনিউয়াস, অর্থাৎ সিম্পল ভাবে আমরা বলতে পারি এটা আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব একটা, ডিড। তাহলে আমরা আগে বসিয়ে নিই ডিড, তারপরে নট, দে আছে, আমরা এই দে বসিয়ে দেবো। তাহলে আমাদের হয় দে ওয়েন্ট স্কুল, সরি, দে ওয়েন্ট টু স্কুল। তাহলে আমাদের হবে ডিড নট দে। তাহলে আমাদের হবে ডিড নট দে। এখন দেখা যাচ্ছে যে আমাদের ধরো এই সেন্টেন্সটাই আমাদের পড়ে গেল নেগেটিভ স্ট্রাকচারে। যেমন they did not go to school, তাহারা বিদ্যালয়ে গিয়েছিল না, অর্থাৎ যায়নি। আমাদের এখানে সাবজেক্টও আছে, অপারেটরও আছে, তাহলে আমাদের কোনো কিছু নির্ধারণ করতে হবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে কাজ হচ্ছে গিয়ে এটাকে শুধু বসিয়ে দেওয়া। এইবার নট যুক্ত রয়েছে, যদি নট যুক্ত থাকে তাহলে আমরা কি করব? ট্যাগ কোশ্চেনটা করব অ্যাফার্মেটিভে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসতে পারে? ডিড দে। আমাদের অ্যান্সারটা আসবে ডিড দে।
The dogs at some food. কুকুরগুলি কিছু খাবার খেয়েছিল। কুকুরগুলি কিছু খাবার খেয়েছিল। The dogs ate some food. আমরা আগে বলেছি যে ইতর প্রাণী, পশু, পাখি ইত্যাদির প্রোনাউন আমরা ইট বসি, ইট বসাই। তাহলে দে তো যেমন রহিম অ্যান্ড করিম এর প্রোনাউন দে হয়। তাহলে এদের বেলায় কি হবে? এখানে তো সিঙ্গুলার নাম্বার নেই, বলা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং তা যদি ইতর প্রাণীর বৈশিষ্ট্য হয় তবে শুধুমাত্র তার বেলায় প্রোনাউন ইট বসবে। কিন্তু তা যদি প্লুরাল নাম্বারে হয় তাহলে অবশ্যই তার বেলায় কি বসবে? দে বসবে। যেমন দেখো, দি ডগস, দি ডগস। তাহলে এর প্রোনাউনটা হচ্ছে দে। অ্যাট, ডিড যুক্ত ইট, পাস্ট টেন্স। তাহলে আমাদের উত্তর কি আসছে? যেহেতু নট নেই তাহলে আমাদের উত্তর আসবে ডিড নট দে। এখানে দে হওয়ার কারণ আছে কি, ইতর প্রাণী হওয়া সত্ত্বেও ওরা প্লুরাল নাম্বারে, ইতর প্রাণী হওয়া সত্ত্বেও ওরা প্লুরাল নাম্বারে, সেই জন্যই দি ডগসের পরিবর্তে প্রোনাউন আমরা দি বসালাম। দেখো আর একটা, let us do the work. চলো আমরা কাজটি করি। বললো ট্যাগ করছেন করো। ওই ভবিষ্যৎ, চলো আমরা কাজটি করি। একটু আগে বোঝাচ্ছে শ্যাল। সেন্টেন্সটা নেগেটিভ নয়, যেমন লেট আস ডু দ্য ওয়ার্ক, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিন্তু অ্যান্সারটা নেগেটিভ হবে না। কি কারণে? চলো আমরা কাজটি করি, করবে কি? এই যেটা সমর্থন চাচ্ছে আমরা, সেই জন্য আমাদের এখানে আর ওটা হবে না, আমাদের হবে শ্যালুই। তারপরে দেখো, she needs a shirt. তার একটি জামার প্রয়োজন। এখানে নিড আছে প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো, she need buy a শার্ট, তার একটি জামা কেনা প্রয়োজন। অর্থাৎ এই নিড এই ভার্বকে সহায়তা করছে, অতএব এটা আমাদের অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব।
নিডস যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে আমাদের কোন নিয়মে আসছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে এটা আমাদের হবে does not, she, কারণ এ নিজে প্রিন্সিপাল ভার্ব, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র অনুসারে ওখান থেকে আমরা অপারেটর বা অক্সিলারি ভার্ব পেলাম ডাজ। শি নিড বাই এ শার্ট, তার একটি জামা কেনা প্রয়োজন। তাহলে এই নিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অতএব ট্যাগ কোশ্চেনের অপারেটর হবে নিড নট শি। তখন এই নিডটা আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেনি বলে এর এখানে ডাজ নট আসেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে এতক্ষণ যে আলোচনা করলাম তার মূল বিষয় হচ্ছে কি, আমরা যে জিনিসটা শিখতে জানতে চাই আমাদের অবশ্যই আগে তার অস্তিত্ব বোঝা উচিত। সেই হিসেবে আমাদের প্রথম জানতে হবে ট্যাগ কোশ্চেন কী। আমরা সহজে বলতে পারি ট্যাগ কোশ্চেন হচ্ছে কি একটা প্রশ্নের সাথে তারই অনুসরণ করে আর একটা প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ ট্যাগ মানে জোড়া, কোশ্চেন মানে প্রশ্ন। সেই জন্য ট্যাগ কোশ্চেনকে আমরা অনেক সময় বলে থাকি অনুগামী প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন বক্তার স্টেটমেন্টের উপরেই নির্ভর করে বা অনুসরণ করে তৈরি হয়।